ওয়েলকাম স্টুডেন্ট। আমরা আগের দিনকে জিএসটির ওপরে অর্থাৎ ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার 1-এর ওপর একটা ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো। সেই চ্যাপ্টারটায় আজকে সেকেন্ড পার্ট। আজকে আমরা আশা করছি সেই চ্যাপ্টারটা তোমাদের কাছে কমপ্লিট করতে পারবো। তো দেখো, আমরা আগের দিনকে যে অবধি করেছিলাম জিএসটির ওপরে, তার নেক্সট টপিক আজকে আমরা রেখেছি ইনপুট ট্যাক্স ক্রেডিট, অর্থাৎ ইন শর্ট আমরা এটাকে বলি আইটিসি। ওকে, ইনপুট ট্যাক্স ক্রেডিট অর্থাৎ আইটিসি, হোয়াট ইজ ইট, এটা একটু বুঝতে হবে। এটা বোঝার জন্য তোমাদেরকে একটু আমি এখানে কি লিখেছি দেখো। সাপোজ কোনো একটা ম্যানুফ্যাকচারার আছে, সেই ম্যানুফ্যাকচারার কোনো একটা পার্টিকুলার গুডস প্রডিউস করছে, পার্টিকুলার কোনো একটা গুডস প্রডিউস করলো। এই গুডসটা প্রডিউস করার জন্য সাপোজ ওনাকে 3 রকমের ইনপুট ইউজ করতে হয়েছে। ফার্স্ট ইনপুট হচ্ছে র মেটেরিয়াল, যেটাকে আমরা ইনপুট এ বলবো, সেকেন্ড ইনপুট বি, আর থার্ড হচ্ছে ইনপুট সি। এই 3টে ইনপুট করার পর ফাইনাল আউটপুটটা পাওয়া গেল। তো এই 3টে ইনপুট করার জন্য সাপোজ এ ইনপুট করার জন্য ওনাকে সামহাউ কিছু না কিছু তো ট্যাক্স পে করতে হয়েছে, আই মিন জিএসটি পে করতে হয়েছে। সাপোজ ফার্স্ট যে র মেটেরিয়ালটা ইনপুট করলেন উনি ম্যানুফ্যাকচারার, তার জন্য ওনাকে সাপোজ মনে করো যে 500 রুপিস ট্যাক্স পে করতে হয়েছে। ওকে, সিমিলারলি ইনপুট বি ইনপুট করার জন্যও একইভাবে ওনাকে জিএসটি পে করতে হয়েছে লেট, এটার জন্য ওনাকে 100 রুপিস ট্যাক্স পে করতে হয়েছে। আবার ইনপুট সি আছে, ইনপুট সি ইনস্টল করার জন্যও ওনাকে সাপোজ 50 রুপিস ট্যাক্স পে করতে হয়েছে। তাহলে এই 3টে ইনপুট কেনার জন্য 650 রুপিস অলরেডি ট্যাক্স ও পে করেছে, বিকজ ম্যানুফ্যাকচারার এই ইনপুটগুলো কিন্তু ওপেন মার্কেট থেকে পারচেস করে নিয়ে আসে। আর তোমরা জানো যে এনিথিং পারচেস করলে পরে জিএসটি দিতে হয়, জিএসটি দিয়েই তো পারচেস করি। তো ম্যানুফ্যাকচারার এই যে ইনপুটগুলো পারচেস করলো, এইভাবে ট্যাক্স দিয়েই পারচেস করেছে। এখন এই ইনপুটগুলো দিয়ে উনি কোনো না কোনো গুডস প্রডিউস করেছেন। সেই গুডস প্রডিউসটাকে কি বলা হয়? আউটপুট বলা হয়। এই আউটপুটটা এবার উনি কি করবেন? সেল করবেন ওপেন মার্কেটে, তাই তো? ওপেন মার্কেটে সেল করে দেখা গেল কাস্টমার কাছ থেকে উনি জিএসটি কালেক্ট করলেন 950 রুপিস। এটা জিএসটি উনি কালেক্ট করলেন, ওর কাছে আসলো, কার কাছে? ম্যানুফ্যাকচারের কাছে। তাহলে এই গুডসটা প্রডিউস করার জন্য 3 টাইপস অফ ম্যাটেরিয়াল বা ইনপুট উনি ইউটিলাইজ করেছিলেন। সেই 3টে ইনপুট পারচেস করার জন্য টোটাল 650 ট্যাক্স অলরেডি উনি পে করেছেন। এখন এই 3টে ইনপুট ইউটিলাইজ করে যে গুডসটা উনি আউটপুট পেয়েছেন, সেই আউটপুটটা সেল করে উনি 950 রুপিস জিএসটি কালেক্ট করেছেন। তাহলে এখন প্রশ্ন হলো, গভর্নমেন্টকে উনি কত টাকা জিএসটি পে করবেন? উনি সেলস করেছেন যে আউটপুটটা, তার থেকে আমি সেলিং প্রাইস বলিনি, কিন্তু এটা হচ্ছে এই গুডসটার আউটপুটের সেলস করার ফলে এত টাকা জিএসটি উনি কাস্টমার কাছ থেকে নিয়েছেন। তাহলে কাস্টমার কাছ থেকে যে জিএসটিটা উনি নিয়েছেন, সেটাই কি উনি গভর্নমেন্টকে পে করবেন, নাকি তার থেকে বেশি নাকি কম? দিস ইজ দ্য পয়েন্ট। সো লেটস দেখো, যেহেতু উনি এই গুডসটা প্রডিউস করার জন্য এই ম্যাটেরিয়ালগুলো বা ইনপুটটা ইউটিলাইজ করার জন্য 650 রুপিস অলরেডি জিএসটি পে করে দিয়েছেন, তার জন্য ওনার এই 950 থেকে 650 রুপিস মাইনাস হয়ে যাবে, রিমেইনিং পোর্শনটা উনি পে করবেন জিএসটি। তাহলে ইনিশিয়ালি উনি 950 রুপিস জিএসটি পে করবেন, বাট লেটার ওনার অ্যাকাউন্টে 650 রুপিস ক্রেডিট হয়ে যাবে, গভর্নমেন্ট থেকে ওনার অ্যাকাউন্টে 650 রুপিস ক্রেডিট করে দেবেন। দিস ইজ দ্য সিস্টেম অফ আইটিসি। এটাকে আইটিসি ফ্যাসিলিটিস বলা হয়। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। আইটিসি মানে কি? ম্যানুফ্যাকচারার যে গুডস ম্যানুফ্যাকচার করছেন, তার জন্য যে ইনপুটগুলো ইউটিলাইজ করছেন, সেই ইনপুটগুলো পারচেস করার সময় তিনি স্টেপ বাই স্টেপ যত টাকা জিএসটি পে করেছে, আউটপুটটা সেল করার পরে যে জিএসটি কালেক্ট করেছেন, দুটোকে মাইনাস হওয়ার পরে ওনাকে ফাইনাল জিএসটি ট্যাক্স লায়াবিলিটি ডিটারমাইন করা হয়। দিস ইজ দ্য প্রসেস অফ আইটিসি। ওকে, নেক্সট আমি রেখেছি রিভার্স চার্জ মেকানিজম।
দেখো রিভার্স চার্জ মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট তোমাদের, বিকজ এর উপরে আমি অনেকবার দেখেছি কোশ্চেন এসেছে। হ্যাঁ, খুব ভালোভাবে বুঝবে। এখানে কি লেখা আছে দেখো, when the seller is not registered with GST number while buyer is registered with GST number, then buyer will have to deposit tax to the government. একটু ডিটেলসে বলি তোমাদের। দেখো জিএসটির অ্যাক্ট ওয়াইজ প্রত্যেকটা ডিলারকে বা বিজনেসম্যানকে জিএসটি অ্যাক্টের আওতায় কি করতে হয়, রেজিস্টার্ড হতে হয়। ওকে, প্রত্যেকটা সেলার রেজিস্টার্ড থাকে, প্রত্যেকটা ডিলার রেজিস্টার্ড থাকে। এইভাবে যারা যে সেলার আছে, সেলার বা ডিলার অ্যাজ দ্য কেস মেবি, দুটোই সেম, সেলার বা ডিলার আমি দুটোই লিখে দিচ্ছি। হ্যাঁ, এই ডিলার যদি রেজিস্টার্ড হয়, আমি আগেরটা বলছি, নর্মাল রুলসটা বলছি, ডিলার বা সেলার যদি রেজিস্টার্ড হয় তাহলে কি হবে, উনি যার কাছ থেকে কাস্টমার, এখানে গভর্নমেন্ট আছে, আর এখানে আছে কনজিউমার। ওকে, তো ডিলার বা সেলার গুডস সোল করলো কার কাছে, কনজিউমার কাছে গুডস সোল করলো। ওকে, এর জন্য কনজিউমার ডিলারকে কি পে করলো, জিএসটি পে করলো। এই জিএসটিটা ডিলার বা সেলার কনজিউমার হয়ে গভর্নমেন্টকে জিএসটিটা পেড করে দেবে। সেম জিএসটি যদি এখানে সে 100 রুপিস আমরা ধরি, তাহলে এখানে 100 রুপিস সেলার বা ডিলার গভর্নমেন্টকে পে করে দেবে। এটা হচ্ছে নর্মাল রুলস, এটা কিন্তু আরসিএম নয়, রিভার্স চার্জ মেকানিজম নয়, আমি বলে দিচ্ছি আগে, এটা নর্মাল জিএসটি সিস্টেমটা বোঝালাম। এবার বাই চান্স যদি ডিলার ইজ নট রেজিস্টার্ড, উনি রেজিস্টার্ড না হন, তাহলে কেসটা কি হবে দেখো। আমি একটু আগের পোর্শনটা তাহলে ডিলিট করতে হবে, ইরেজ করে নিচ্ছি। যা ছিল দেখো, যদি বাই চান্স ডিলার বা সেলার রেজিস্টার্ড না হয় তাহলে কি হবে, এই ডিলার আনরেজিস্টার্ড ডিলার গুডসটা সোল করলো কনজিউমার কাছে, এর কনজিউমার জিএসটিটা ডিলারকে পে করবে না, করতেই পারবে না, বিকজ ডিলার ইজ নট রেজিস্টার্ড আন্ডার দ্য জিএসটি অ্যাক্ট। সো ইট ইজ দ্য লায়াবিলিটি অফ দ্য কনজিউমার হু ডিরেক্টলি পে টু দ্য গভর্নমেন্ট দ্য ট্যাক্স। ওকে, জিএসটি ট্যাক্স কনজিউমার গভর্নমেন্টকে পে করবে, অর্থাৎ ডিলার অ্যান্ড সেলারের লায়াবিলিটিটা কনজিউমার নিজে গভর্নমেন্টকে পে করছে। দিস ইজ দ্য সিস্টেম অফ আরসিএম বা রিভার্স চার্জ মেকানিজম। বুঝতে পেরেছো তোমরা? আমি আরেকবার বলছি, যদিও বলার প্রয়োজন হয় না, ডিলার যদি নট রেজিস্টার্ড হয় আন্ডার জিএসটি অ্যাক্ট, দেন দ্য লায়াবিলিটি অফ দ্য জিএসটি পেড বাই দ্য ডিলার টু দ্য গভর্নমেন্ট কাম টু দ্য কনজিউমারস হেড বা কনজিউমার হ্যান্ড। কনজিউমার হ্যাভ টু পে দ্য জিএসটি ডিরেক্টলি টু দ্য গভর্নমেন্ট। দিস ইজ দ্য সিস্টেম অফ আরসিএম। নেক্সট আসছো জিএসটিএন। GSTN, what is the full form of it? GSTN stands for GST Network। অর্থাৎ জিএসটি পুরো যে জিনিসটা, এটা পুরোটাই কিন্তু আইটি সেক্টর এবং কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে মেনটেন হয়, রেগুলেট হয়। এই পুরো সিস্টেমটাকে, কম্পিউটার এবং আইটি সেক্টরের যে পুরো সিস্টেম, গভর্নমেন্ট ভায়া ডিলার্স টু দ্য সাপ্লায়ার্স, সবার সাথে যে লিঙ্ক, যে আইটি সেক্টরের সাথে কম্পিউটারের যে লিঙ্ক রয়েছে, এই পুরো সিস্টেমটাকে নেটওয়ার্ক বা জিএসটি নেটওয়ার্ক বলা হয়। ওকে, দ্য জিএসটিএন স্ট্যান্ডস ফর জিএসটি নেটওয়ার্ক। এটা কীভাবে এটা একটা কি, ইট ইজ নন প্রফিট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তাহলে জিএসটিএন এমন একটা সোল অর্গানাইজেশন যার মোটিভ কিন্তু প্রফিট আর্নিং নয়। ইটস মোটিভ ইজ টু সার্ভ দ্য কান্ট্রি, ইটস মোটিভ ইজ টু সার্ভ দ্য সোসাইটি, সোসাইটিকে সার্ভ করে। এটা কোনো নন প্রফিট, এটা একটা পুরোটাই নন প্রফিট অর্গানাইজেশন, আর অবশ্যই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এটা কিন্তু গভর্নমেন্ট মেনটেন করে না বা গভর্নমেন্ট এর কাজের ক্ষেত্রে কোনোভাবেই ইনভলভমেন্ট হতে পারে না। ওকে, নেক্সট কি আছে, ইট ইজ সেট আপ প্রাইমারিলি টু প্রোভাইড আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিস টু সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, ট্যাক্স পেয়ার্স অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স। অর্থাৎ পুরো আইটি ইনফ্রাস্ট্রাকচারটাকে ঠিকভাবে মেনটেন করার জন্য প্রাইমারিলি জিএসটিএন
এস্টাবলিশড হয়েছিল। আর সেই সাথে এই জিএসটিএল সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ট্যাক্স পেয়ার যারা ট্যাক্স দেন, জিএসটি অবশ্যই, ট্যাক্স মিনস হিয়ার জিএসটি, ইউ হ্যাভ টু মাইন্ড ইট, জিএসটি ট্যাক্স পেয়ার যারা অ্যান্ড আদার স্টেক হোল্ডার যারা, তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য জিএসটিএল তৈরি হয়েছিল এবং সেই ওয়াইজ ওরা কাজ করে যাচ্ছে। ওকে, আই থিঙ্ক জিএসটিএল ক্লিয়ার হয়েছে তোমাদের। এগুলো সম্পর্কে খুব একটা কোশ্চেন আসে না, তবু এমনি নর্মালি জেনে রাখবে। জিএসটির সাথে রিলেটেড যেহেতু টপিকগুলো, তাই আমি হালকা টাচ দিয়ে গেলাম, বাট নট সো মাচ। তোমাদের জিএসটি থেকে আজকের টপিকে যেটা ফার্স্ট পড়লে আইটিসি আর রিভার্স চার্জ মেকানিজম, এখন অবধি দুটো ইম্পর্টেন্ট টপিক আমি পড়িয়েছি। নেক্সট আরেকটা টপিক পাচ্ছ রেভিনিউ নিউট্রাল রেট। এটাও অতটা ইম্পর্টেন্ট টপিক নয়, কিন্তু যেহেতু জিএসটির সাথে রিলেটেড টার্ম আছে, সো চ্যাপ্টার কভার করার জন্য আমাকে টপিকটা রাখতে হয়েছে। দেখো, নিউট্রাল একটা কথা আছে এখানে, রেভিনিউ নিউট্রাল রেট। ওকে, রেভিনিউ মিনস, এখানে মাথায় রাখবে যে রেভিনিউ মিনস কার রেভিনিউয়ের কথা বলা হচ্ছে। রেভিনিউ মিনস অবশ্যই তোমরা মনে রাখবে সেন্ট্রাল অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্টের রেভিনিউর কথা বলা হচ্ছে। হ্যাঁ, আর নিউট্রাল মানে কি? নিউট্রাল মিনস নর্মাল। অর্থাৎ সাপোজ কোনো একটা গুডস আগে X% রেটে ট্যাক্স কালেকশন করা হতো, গভর্নমেন্ট X% রেটে এই পার্টিকুলার গুডসটার উপরে ট্যাক্স কালেকশন করত। জিএসটি অ্যাপ্লাই হওয়ার পর এর একটা নতুন রেট আমাদেরকে আই মিন গভর্নমেন্টকে সেট আপ করতে হবে। ইউনো জিএসটি 4টে স্ল্যাব আছে, 5%, 12%, 18% অ্যান্ড 28%। এই 4টে স্ল্যাবের মধ্যে এই গুডসটাকে কোনো না কোনো একটা রেটে আমাকে ফেলতে হবে। তো এমন কোন রেটটাকে আমাকে, এই গুডসটাকে কোন রেট অফ স্ল্যাবের মধ্যে নিয়ে আসবো যাতে করে আগে X% রেটে যে রেভিনিউ সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট আর্ন করতো, এই রেটটাতেও তাদের রেভিনিউ কোনোভাবেই কমবে না। আগের রেভিনিউটা ইনট্যাক্ট থাকবে, বাট রেট শুড বি চেঞ্জড। সাপোজ এখানে আমি Y% নিলাম, আমি জানি না কত হবে, তাই X অ্যান্ড Y দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে। আগে X% রেট এই গুডসটার উপর চার্জ করার ফলে সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টের যে রেভিনিউটা হতো পার্টিকুলার এই গুডসটার থেকে, এখন নিউ রেট চার্জ করে, জিএসটি নিউ রেট চার্জ করে আগের রেভিনিউই পেতে হবে। এরকম যে রেট সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা জিএসটি কাউন্সিল ডিটারমাইন করে, সেই রেটটাকে বলা হয় রেভিনিউ নিউট্রাল রেট। ওকে, একটু কি লেখা আছে একটু পড়ে নাও। The structure of different rate established in order to match current revenue generation with revenue under GST. কারেন্টে জিএসটি অ্যাপ্লাই হওয়ার আগে যে রেভিনিউ জেনারেশন গভর্নমেন্টের হতো, এখনও সেম রেভিনিউর আন্ডার জিএসটি অ্যাক্টে নিয়ে আসার যে রেট, তাকে বলা হয় রেভিনিউ নিউট্রাল রেট। Arrive at such rate that will not decrease revenue generation by central and state government, যেটা আমি তোমাদেরকে ওরালি ডিসকাস করেছিলাম। হ্যাঁ, কোনোভাবেই সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের রেভিনিউটা ডিক্রিজ করবে না যে রেট, সেটাকে বলা হয় রেভিনিউ নিউট্রাল রেট। নেক্সট, জিএসটি কম্পেনসেশন। দিস ইজ দ্য মোস্ট ভাইটাল টপিক আন্ডার জিএসটি অ্যাক্ট, সো বি কেয়ারফুল অন দিস চ্যাপ্টার। কম্পেনসেশন মানে কি? দেখো, কম্পেনসেশন কথার অর্থ হলো ক্ষতিপূরণ করা, পূরণ করিয়ে দেওয়া। ওকে, তো দেখো জিএসটি আমরা জানি ইন্ডিয়াতে স্টার্ট হয়েছে কবে থেকে? 1 জুলাই 2017। এই 1 জুলাই 2017 জিএসটি অল ওভার ইন্ডিয়াতে একসাথে মানে রানিং করার আগে, ইনস্টল করার আগে অনেক স্টেট থেকে, প্রত্যেকটা স্টেট এটাকে বাধা দিয়েছিল যে না, জিএসটি আমরা চালু হতে দেব না আমাদের কান্ট্রিতে, আমাদের স্টেটে জিএসটি আমি অ্যাক্টিভেট হতে দেব না। কেন এরকম বলেছিল? বিকজ স্টেট গভর্নমেন্ট ভেবে নিয়েছিল যে জিএসটি যদি চালু হয় তাহলে স্টেট গভর্নমেন্টের রেভিনিউ কমে যাবে, স্টেটের রেভিনিউটা কমে যাবে। ওকে, ডিক্রিজ করবে। এটা কারা ভেবেছিল? স্টেট গভর্নমেন্ট ভেবেছিল। তখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, অর্থাৎ যারা জিএসটিটা চালু করার জন্য উঠে পড়ে লেগেছে, তারা তখন স্টেট গভর্নমেন্টকে বোঝালো যে
কোনো অবস্থাতেই তোমাদের যে রেভিনিউ আর্নিং হচ্ছে ফ্রম ইনডাইরেক্ট ট্যাক্স সেটাকে আমরা রিডিউস হতে দেব না। প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্ট একদম 100% সিকিউর করলো যে তোমরা জিএসটিটা তোমাদের স্টেটে অ্যাক্টিভেট হতে দাও, রানিং হতে দাও। এই জিএসটি অ্যাক্টিভেট হওয়ার জন্য তোমরা যে ভয় পাচ্ছ যে তোমাদের রেভিনিউ কমে যাবে, যদি বাই চান্স কমে যায় এর রেসপন্সিবিলিটি সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে। এই যে সিকিউরিটিটা দেওয়া, এই সিকিউরিটিটা দেওয়া, এটাকেই বলা হয় জিএসটি কম্পেনসেশন। এবার এটা কিভাবে দেয় দেখো, এখানে দেখো আমি একটা পয়েন্ট লেখা আছে, প্রত্যেকটা পয়েন্ট একটু পড়ে দিচ্ছি। কনসার্ন অফ স্টেটস রিগার্ডিং রেভিনিউ লস, প্রত্যেকটা স্টেটকে সেন্ট্রাল গভর্নমেন্ট কনসার্ন করেছিল যে তোমাদের রেভিনিউ লস আমরা হতে দেব না, যেটা আমি তোমাদের বললাম। সেকেন্ড, কম্পেনসেশন ফর ফার্স্ট 5 year if revenue of the state from GST falls below estimated level। এস্টিমেটেড লেভেল যেটা প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট বেঁধে রেখেছিল, তার থেকে যদি কোনোভাবে জিএসটির জন্য ফলস করে, তাহলে যতটা ফলস করবে, যতটা রেভিনিউ স্টেট গভর্নমেন্টের ফলস করবে ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ জিএসটি, সেই টাকাটা কিন্তু 5 বছর ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট ফিল আপ করে দেবে। States were guaranteed compensation for any revenue shortfall below 14% of first 5 years। প্রথম 5 বছরে যে ইনকামটা হবে স্টেট গভর্নমেন্টের, সেখানে যদি জিএসটি অ্যাপ্লাই হওয়ার জন্য কোনো রকম ফল করে ইনকাম বা রেভিনিউ, 14% পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট ফিল আপ দেবে। আর এই যে ফার্স্ট 5 ইয়ার্স আমি দুবার বললাম, এই ফার্স্ট 5 ইয়ার্সটা অবশ্যই ক্যালকুলেশন করা হয় বেস ইয়ার 2016-17। ওকে, 2016-17কে বেস ইয়ার ধরে আমরা এটা ক্যালকুলেশন করব। তো একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে এটা বোঝাচ্ছি, তারপরে সেকেন্ড দুটো লাইন আমি রিড করছি। কিভাবে স্টেট গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্ট কম্পেনসেশন পে করছে। সাপোজ আমি কি বললাম তোমাদের, 2016-17 এটা হচ্ছে আমাদের বেস ইয়ার। হ্যাঁ, এই বেস ইয়ারে পার্টিকুলার কোনো একটা স্টেট আমি হিসাবের সুবিধার্থে 100 টাকা ধরলাম যে 2016-17 সালে 100 টাকা জিএসটি বাবদ রেভিনিউ করেছে। কাদের রেভিনিউ? স্টেটের রেভিনিউ। স্টেট গভর্নমেন্ট 2016-17-এ 100 রুপিস করেছে। এই টাইমে কিন্তু জিএসটি অ্যাপ্লিকেশন হয়নি। এবার 2017-18-এ ফার্স্ট টাইম জিএসটি অ্যাপ্লাই হলো। এই ইয়ারে আমি কি বলেছিলাম আগে, 14% পর্যন্ত কম্পেনসেশন দেওয়া হবে। তাহলে 100-এর 14% কত হয়? 14। তাহলে 100 + 14 কত হয়? 114 রুপিস এই স্টেটের রেভিনিউ হতে হবে। থার্ড ইয়ার 18-19-এ 114-এর 14% প্লাস হয়ে যাবে, তাই তো? প্লাস হয়ে এটা একটা ফ্র্যাকশন আসবে, তোমরা ক্যালকুলেশন করে নিও। আমি রাফলি রাউন্ডেড ফিগার রাখলাম। সাপোজ 130 রুপিস এই স্টেটের রেভিনিউ হওয়া উচিত ছিল 18-19-এ। 19-20 এই ইয়ারে কি হবে? 113-এর 14% আবার প্লাস হয়ে যাবে। সাপোজ এটা প্লাস করে হলো তোমার 140 বা সামথিং আসবে, আমি রাউন্ড ফিগারে 150 নিলাম, ঠিক আছে? তো 1, 2, 3 ইয়ার অবধি নিলাম, 5 বছর অবধি সেম জিনিস হয়। আমি 3টে ইয়ার বোঝালেই তোমরা বাকিগুলো বুঝে নিতে পারবে। আমি 3টে ইয়ার বোঝাচ্ছি। তাহলে বেস ইয়ারে যে স্টেট গভর্নমেন্ট জিএসটি চালু হওয়ার আগে 100 রুপিস রেভিনিউ করতো ফ্রম ইনডাইরেক্ট ট্যাক্স, 17-18-এ ওনার 114 রুপিস অবধি রেভিনিউ গ্যারান্টিড থাকলো বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার যদি বাই চান্স সাপোজ এখান থেকে এই গভর্নমেন্টটা 110 রুপিস রেভিনিউ অ্যাকচুয়ালি আর্ন করে, এটা কিন্তু অ্যাকচুয়াল নয়, এটা আমি ফোরকাস্ট বলেছি, অ্যাজ পার জিএসটি রুলস কম্পেনসেশনের জন্য বলেছি যে এইভাবে দেওয়া হবে। আর অ্যাকচুয়ালি জিএসটি আর্ন করলো 110।
তাহলে দেখো 114 সেন্ট্রাল গভর্নমেন্ট গ্যারান্টি দিয়েছিল যে জিএসটি অ্যাপ্লাই হলে তোমাকে 114% এক্সট্রা দেবো। তাহলে অ্যাকচুয়ালি করেছে কত? 110। তাহলে শর্টফল কত হলো? এখানে মাইনাস দাও, 4 রুপিস হচ্ছে শর্টফল। তাহলে এই 4 টাকা এই স্টেট গভর্নমেন্টের লস হলো। কেন লস হলো? জিএসটি অ্যাপ্লাই হওয়ার জন্য। সেন্ট্রাল গভর্নমেন্ট বলবে এটা আমি তোমাকে কম্পেনসেশন দিয়ে দেব, সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ওকে ওর অ্যাকাউন্টে এই 4 রুপিস পাঠিয়ে দেবে। দিস ইজ জিএসটি কম্পেনসেশন। আই থিঙ্ক ক্লিয়ার। একইভাবে এখানে মনে করো এখানেও 130 হওয়া উচিত ছিল, 125 হয়েছে। তাহলে 5 রুপিস শর্টফল, এই 5 রুপিস জিএসটি কম্পেনসেশন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে দিয়ে দেবে। বুঝতে পেরেছো? এটাকেই বলা হয়। এর ধরো এই ইয়ারে 160 আর্ন করেছে অ্যাকচুয়ালি, অর্থাৎ পাওয়া উচিত ছিল 150, জিএসটির জন্য 160 হয়েছে, নো কম্পেনসেশন। তাহলে কোনো কম্পেনসেশন পাবে না। আমি বোঝাতে পারলাম? তাহলে আমি কি বোঝাতে চাইছি? জিএসটি কম্পেনসেশন স্টেট গভর্নমেন্ট কখন পাবে? যদি বেস ইয়ারের যে রেভিনিউ তার থেকে 14% অ্যাড করে যে রেভিনিউটা হবে, সেই রেভিনিউটা কোনো কারণে কোনো স্টেট অ্যাচিভ করতে না পারে, তখন সেটাকে বলা হবে জিএসটি কম্পেনসেশন। সেন্ট্রাল গভর্নমেন্ট এটা স্টেট গভর্নমেন্টকে অটোমেটিক সাবমিট করে দেবে। এখন প্রশ্ন হলো, সেন্ট্রাল গভর্নমেন্ট এই টাকাটা কোথা থেকে দেবে, কোন ফান্ড থেকে দেবে? এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট একটা লস। জিএসটি ইন্ডিয়ার ভালোর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছে, এবং তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে যদি প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে এরকম কম্পেনসেশন দিতে হয়, তো সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডটাই তো জিরো হয়ে যাবে। তো সে টাকাটা পাবে কোথায়? তার জন্য আমাদের দেখো লাস্ট দুটো পয়েন্ট যেটা আমরা না পড়ে চলে গেছিলাম এক্সট্রা পেজে, এখানে লেখা আছে দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট চার্জেস সেস on some special product like luxury product or on the product which are harmful. Harmful means alcohol for human being consumption. মানুষের খাওয়ার যে অ্যালকোহল, সেই অ্যালকোহলের ওপর আর লাক্সারির ওপরে এক্সট্রা সেস গভর্নমেন্ট চার্জ করে। গভর্নমেন্ট মিনস সেন্ট্রাল গভর্নমেন্ট। এই এক্সট্রা সেস, হোয়াট ইজ সেস? সেস মিনস ট্যাক্স অন ট্যাক্স। ট্যাক্সের ওপরে এক্সট্রা ট্যাক্স, সব গুডসের ওপর নয়, বারবার বলে দিচ্ছি, লাক্সারি গুডস অ্যান্ড অ্যালকোহলের ওপরে ট্যাক্সের ওপরে এক্সট্রা ট্যাক্স চার্জ করে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সট্রা ফান্ড কালেক্ট করে। সেই এক্সট্রা ফান্ডটা স্টেট গভর্নমেন্টের মধ্যে কম্পেনসেশনের মতো করে ডিস্ট্রিবিউট করে দেয়। সো দিস সেস ইজ কল্ড জিএসটি কম্পেনসেশন সেস। তো এইভাবে লাক্সারি গুডস বা হার্মফুল প্রোডাক্টের ওপর যে সেস চালু করে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সট্রা ফান্ড তৈরি করছে কম্পেনসেশন পে করার জন্য, সেই সেসটাকে বলা হয় জিএসটি কম্পেনসেশন সেস। ওকে, তো এটা আসতে পারে জিএসটি কম্পেনসেশন সেসের মধ্যে অপশন দিয়ে দেবে বিভিন্ন, এর মধ্যে তোমাকে খুঁজে নিতে হবে কোনটাকে জিএসটি কম্পেনসেশন সেস বলা হয়। আর একটা কোশ্চেন আসতে পারে এখান থেকে যে কম্পেনসেশন দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কোন কোন গুডসের ওপরে এক্সট্রা সেস চার্জ করে। এটা তোমরা মনে রাখবে, যে কোনো লাক্সারি প্রোডাক্টের ওপর আর অ্যালকোহল ফর হিউম্যান কনজামশন এর ওপরে, এই দুটো মাত্র প্রোডাক্টের ওপরে এক্সট্রা সেস চার্জ করে একটা ফান্ড তৈরি করে সেন্ট্রাল গভর্নমেন্ট। সো আই থিঙ্ক ক্লিয়ার, জিএসটি কম্পেনসেশন তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট, মেরিটস অফ জিএসটি, অর্থাৎ জিএসটি থেকে আমরা কি কি সুবিধা পাই। আমরা বলতে এখানে কনজিউমার, ডিস্ট্রিবিউটর, বিজনেস পারসন অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট, সবার কাছে কি কি সুবিধা হয়েছে জিএসটি চালু করার জন্য, সেগুলো একটু তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটাও, হ্যাঁ, এক্সাম পয়েন্ট অফ ভিউতে। 1 নাম্বার কি লিখেছি দেখো, ট্যাক্স কমপ্লিয়েন্স ইনক্রিজড। ট্যাক্স কমপ্লিয়েন্স ইনক্রিজ মিনস নাম্বার অফ পারসন। ওকে, আগে যতজন বিজনেসম্যান সেলস ট্যাক্স বা ভ্যাট পে করত, এখন তার থেকে অনেক গুণ বেশি লোক জিএসটি পে করতে বাধ্য হচ্ছে। বিকজ জিএসটি হচ্ছে এমন একটা সিস্টেম যে কোনো অবস্থাতেই কেউ এটাকে এড়িয়ে যেতে পারবে না।
তার মানে আমি এটা বলতে চাইছি না যে এখন ডুপ্লিকেসি হয় না, এটা নয়, হচ্ছে। হ্যাঁ, ডুপ্লিকেট ভাউচার বানানো হচ্ছে, ডুপ্লিকেট বিল বানানো হচ্ছে জিএসটি ফাঁকি মারার জন্য, কিন্তু এটা আগের থেকে অনেক কমে গেছে। আগে যেমন প্রচুর লোক ট্যাক্স মেরে ফেলতো, ট্যাক্স অ্যাভয়েড করতো, যেটাকে বলা হয় ট্যাক্স অ্যাভয়েডেন্স। তোমরা একটা টার্ম পাবে, দেখবে ট্যাক্স অ্যাভয়েডেন্স বলে একটা টার্মস পাবে। এটা করতো আগের বিজনেসম্যানরা। ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ ইললিগাল পার্ট, তবু এটা ওরা করতো, কিন্তু এখন হচ্ছে, কিন্তু আগের থেকে অনেক কম। তাই আমরা বলতে পারি এটা জিএসটি একটা মেরিট। কি মেরিট? ট্যাক্স কমপ্লিয়েন্সেস ইনক্রিজড, অর্থাৎ অনেক বেশি সংখ্যক মানুষ এখন জিএসটি পে করছে, তারপরে গভর্নমেন্টের ইনকাম ইনক্রিজ হচ্ছে। সেকেন্ড, বেনিফিটস অফ গেটিং ইনপুট ট্যাক্স ক্রেডিট, যেটা আমি ফার্স্ট পেজে আজকে তোমাদের পড়ালাম, যে ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আইটিসি পাওয়ার একটা বেনিফিট জিএসটি অ্যাক্ট অ্যাপ্লাই করেছে। প্রত্যেকটা ম্যানুফ্যাকচারার এখানে বেনিফিট হচ্ছে, সেটা আজকে ফার্স্ট পেজেই তোমাদের পড়ালাম। যে আমি একটা গুডস তৈরি করতে গেলে 3 রকমের ম্যাটেরিয়াল বা 3 রকমের ইনপুট ইউজ করি, 3 ভাবে আমি পে করে এসেছি জিএসটি, তাহলে আউটপুটের ওপর যে জিএসটি সেটা মাইনাস হয়ে যাচ্ছে, এটাকে আইটিসি বলা হয়। তাহলে বিজনেসম্যানদের জিএসটি লায়াবিলিটি অনেকটাই কমে যাচ্ছে, এটা একটা মেরিট পাচ্ছে। হেল্পস টু রিমুভ দ্য ক্যাসকেডিং অফ ট্যাক্স। ক্যাসকেডিং ইফেক্টটা কি, এটা আমরা এই ভিডিওরই পার্ট 1 আগের ভিডিওটা আছে, তোমরা একবার দেখে নেবে ক্যাসকেডিং কথাটার মানে কি। ক্যাসকেডিং ইফেক্টটাকে রিমুভ করতে সাহায্য করছে জিএসটি। ইট ইজ হেল্পফুল ইন মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া মানে ভারতের প্রয়োজনীয় জিনিস ভারতেই তৈরি হবে, যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আগে বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হতো, এখন কিন্তু আমরা ইন্ডিয়াতে অনেক কিছুই তৈরি করতে পারছি, এটাকে বলা হয় মেক ইন ইন্ডিয়া। হেল্পস ইন ইজ অফ ডুইং বিজনেস। ইজ অফ ডুইং বিজনেস মিনস বিজনেসের এনভায়রনমেন্টটাকে খুব ইজি করে দেওয়া হয়েছে। আগে কোনো বিজনেস এস্টাবলিশ করতে গেলে রেড ট্যাপিজমে অনেক কিছু আটকে যেত, রেজিস্ট্রেশনের প্রবলেম ছিল। এখন এই সমস্ত ব্যাক সাইডগুলো, বিজনেসের এই ব্যাক সাইডগুলোকে রিমুভ করা হয়েছে, এবং তার জন্য আমরা ইজ অফ ডুইং বিজনেসে অনেকটা এগিয়ে এসেছি। এটা কিন্তু শুধুমাত্র জিএসটির জন্য। হেল্পস ইন ইমপ্রুভিং রেভিনিউ অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড জিডিপি অ্যান্ড দ্য এক্সপোর্ট। এক্সপোর্ট বাড়াতে সাহায্য করছে, জিডিপি গ্রোথ করতে সাহায্য করছে, অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্টের রেভিনিউ ইনক্রিজ করতে সাহায্য করছে। বুঝতে পেরেছ? দিস ইজ দ্য বেনিফিট অফ জিএসটি। এবার জানো, প্রত্যেকটা জিনিসেরই বেনিফিট থাকলে তার ডিসঅ্যাডভান্টেজেস থাকবে। তা মেরিট যেমন ছিল, জিএসটির কিছু ডিমেরিটসও রয়েছে। সবার আগে যেটা কি, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেটা প্রাইভেসি মে লস্ট। তো দেখো, জিএসটিএন যেটা আমি তোমাদের পড়িয়েছিলাম আজকে, যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে রেজিস্টার হতে গেলে প্রত্যেকটা বিজনেসম্যানকে তাদের পার্সোনাল ডেটাগুলো ইনপুট করতে হয়। এই পার্সোনাল ডেটাগুলো যে ইনট্যাক্ট থাকবে, এটা প্রিভেসি যে নষ্ট হবে না, এটা যে আউটসাইডে কারোর কাছে, থার্ড পার্টির কাছে চলে যাবে না, এর কিন্তু সিওরিটি গভর্নমেন্ট দিতে পারে না। তাই তোমার প্রিভেসি নষ্ট হওয়ার সম্ভাবনা এখানে আছে। সেকেন্ড, মেনি গুডস রিমেইনড আউট অফ জিএসটি। আমরা জিএসটিতে যখন প্রথম চালু করেছিলাম তখন বলা হয়েছিল 1 নেশন 1 ট্যাক্স। ওকে, কিন্তু দেখা গেছে অনেক গুডস, যেমন তোমরা জানো পাঁচটা পেট্রোলিয়াম প্রোডাক্ট আছে, অ্যালকোহল আছে হিউম্যান বিইংসের জন্য। এই সমস্ত প্রোডাক্টের ওপর কোনো জিএসটি চালু হয়নি। আর একটা জিনিস তোমরা শুনলে অবাক হয়ে যাবে, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে গভর্নমেন্টের যে রেভিনিউ হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, তার 35% শুধুমাত্র এই দুটো জায়গা থেকে আসে। তাহলে মাত্র যে দুটো জায়গা থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনডাইরেক্ট ট্যাক্সের 35% রেভিনিউ জেনারেট হয়, সেই জায়গা দুটো এখনো জিএসটির বাইরে পড়ে আছে, জিএসটির মধ্যে ইনক্লুড করা হয়নি।
তো দেখো এই সমস্ত কারণে জিএসটির একটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আমরা লক্ষ্য করতে পারছি। নেক্সট কি প্রবলেম আছে? স্ট্রাকচার অফ জিএসটি ইজ ভেরি কমপ্লেক্স। খুবই জটিল প্রক্রিয়া এটা, বিশেষ করে ছোটোখাটো যারা বিজনেসম্যান, স্মল ডিলার যারা, তাদের কাছে কিন্তু এই জিএসটি মেনটেন করাটা একটা বিশাল বড় হেডেক হয়ে দাঁড়াচ্ছে। তাদেরকে এই জিএসটি অ্যাক্টিভেট হওয়ার জন্য তাদেরকে আলাদা করে একজন ট্যাক্স কনসালটেন্টের কাছে যেতে হচ্ছে, তার কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে। এই জন্য তাদের কিন্তু এক্সট্রা একটা কস্ট বা এক্সট্রা খরচ মান্থলি বেরিয়ে যাচ্ছে। তো এই সমস্ত কারণে বিজনেসম্যানদের কাছে এটা অনেকটাই গ্রহণযোগ্য হয়ে উঠছে না। আর লাস্ট হচ্ছে হাই রেট অফ ট্যাক্স, অর্থাৎ জিএসটিতে আমরা যে 4টে স্ল্যাব বলেছিলাম, হ্যাঁ, 5%, 12%, অ্যাট প্রেজেন্ট এই 4টে রেটই আছে, আর এটা হচ্ছে 28%। তো ফার্স্ট দুটো নর্মাল, এটা সেলস ট্যাক্সও এরকমই রেট আমরা দেখেছি জিএসটি চালু হওয়ার আগে, যে নর্মালি 5%, 12%, 2% এরকম রেট ছিল, হ্যাঁ। কিন্তু শেষের দুটো রেট দেখো, এই দুটো রেটে যে সমস্ত গুডস পড়ে সেই গুডসগুলো কিন্তু দাম বিকজ অফ দ্য জিএসটি ভেরি হাই। জিএসটি চালু হওয়ার জন্য ওই দুটো রেটের মধ্যে যে গুডসগুলো পড়ছে তাদের দাম অনেকটাই আগের থেকে বেড়ে গেছে। সো দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ জিএসটি। সো আজকের ক্লাস এখানেই কমপ্লিট। হ্যাঁ, তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আমাদের, অ্যান্ড লাইক করবে। থ্যাংক ইউ।